বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হাসিনা পালিয়ে যাবার পর আমরা নিজেদের মধ্যে বিশ্বাস ফিরিয়ে আনতে পারছি না, ঐক্য ধরে রাখতে পারছি না। ক্ষমতায় টিকে থাকার জন্য অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে। কেন আমাদের রাজনৈতিক বাস্তবতায় আমরা ঐক্য প্রতিষ্ঠা করতে পারি না? বিভিন্ন সময়ে গণতান্ত্রিক সুযাত্রা শুরু হলেও সেটি কেন আমরা ধরে রাখতে পারি না? এই বিষয়গুলো আজকে আলোচনায় আনতে চাই। সেই সঙ্গে আমাদের আলোচনায় উঠে আসবে অন্তর্বর্তী সরকারের বর্তমান সময়ের চ্যালেঞ্জ। দর্শক, আমি ফারনাজ জুই সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিকের আজকের আয়োজন নিবেদন করছে RIL অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আজকের আলোচনায় আমরা আমন্ত্রণ জানিয়েছি দুজন সম্মানিত অতিথিকে। চলুন পর্যায়ে পরিচিত হই। স্টুডিওতে আছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাসানাত আলী, উপাচার্য, নওগাঁ শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়। সেই সঙ্গে আরও আছেন মেজর অবসরপ্রাপ্ত আহমেদ ফেরদৌস, কলামিস্ট, রাজনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষক। দুজনকেই আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। জনাব আহমেদ ফেরদৌস, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। আপনি নিশ্চয় অবগত আছেন, ব্যারিকেড ভেঙে সাবেক বিডিআর সদস্য ও নিহতদের স্বজনরা শাহবাগ অবরোধ করে আজ আন্দোলন করেছে এবং আমরা যেমনটি জানি তারা যে দাবিগুলো জানিয়েছে, পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার সব বিডিআর সদস্যের মুক্তি, পিলখানা হত্যাকাণ্ডের মামলা বাতিল, চাকরিচ্যুতদের পুনর্বহাল ও পুনর্বাসন, পিলখানা হত্যা মামলায় পুনঃ তদন্ত ও ন্যায় বিচার। ইতিমধ্যে অন্তর্বর্তী সরকার স্বাধীন তদন্ত কমিশন গঠন করেছে, তারপরেও কেন তারা সড়কে অবস্থান করছে? A tricky question, but the answer is like this. দেখেন, বিডিআর এর ঘটনাটা হয়েছিল, এরপর একটা বিচার হয়েছিল, বাট বিচারে প্রধান আসামি যারা ছিলেন তাদের কোনো সাক্ষী নেওয়া হয় নাই। আমি প্রধান আসামি বলছি দুইজনকে মিন করছি, ক্যাটাগরিক্যালি হাসিনা, শেখ হাসিনা অ্যান্ড জেনারেল মইনু আহমেদ, আমাদের সেনা প্রধান। বিডিআর এর ইনসিডেন্টটা এরকম ছিল যে আমরা তো আর্মিতে যারা কাজ করে তাদের মেইন কাজটা হলো যে সার্বভৌমত্ব রক্ষা করা, এবং আপনারা জানেন যে বিডিআর এর কে বলা হয় সীমান্তের অতন্দ্র প্রহরী। যুদ্ধ লাগলে প্রথম অ্যাটাকটা আসে বিডিআর এর উপরে, তারপরে আর্মি টেক ওভার করে। তো বিডিআর এর যে ইনসিডেন্টটা ঘটনা হয়েছিল, এটা আমার মনে হয় সবারই জানা যে রৌমারী পাদুয়াতে বিডিআর যে গ্যালান্টারি ফাইট করেছিল বিএসএফ এর এগেনস্টে, ওইটার প্রতিশোধটা নিয়েছে ভারত এবং বাংলাদেশে ভারতের মদতপুষ্ট একটা সরকার। কিভাবে আমি আপনাকে জিনিসটা বলি, 1/11-এর পরে ঘটনাটা ঘটে। হাসিনা গভর্নমেন্ট, আওয়ামী লীগ গভর্নমেন্ট যখন আসেন, তার জানুয়ারিতে আসেন, ফেব্রুয়ারির 25 তারিখে এই ঘটনা ঘটে। এবং এই ঘটনা ঘটার কারণ আমরা যদি বিশ্লেষণ করি, ওই তদন্তটা ইট ওয়াজ নট ফেয়ার, লেট ইট বি ভেরি ক্লিয়ার। এই তদন্ত নিয়ে অনেক কথা আছে। তার মানে আমরা কখনোই প্রকৃত ঘটনার কাছাকাছি পৌঁছাতেই পারিনি? মনে হয় না, না। কারণ আপনি দেখেন, দুটা এক্সাম্পল আমি আপনাকে বলি। সেনাবাহিনীর একটা তদন্ত কমিশন হয়েছিল, অবগত আছেন নিশ্চয়ই, এবং সরকার একটা তদন্ত কমিশন করেছিল, অবগত আছি আমরা সবাই। এই কমিশনের রিপোর্ট পাবলিক তো দেখেনি, দেখেছে? যখনই তদন্ত কমিশন হয় তখন ওটা বলা হয় যে একটা দাবিকে ধামা চাপা দেওয়ার জন্য বা ডিপ ফ্রিজে ফেলে দেওয়ার জন্য করা বেস্ট হলো একটা তদন্ত কমিশন করে দেয়। কিছুদিন আগে সচিবালয়ে আগুন ধরেনি, তার ঠিক কিছুদিন আগে আমলারা আন্দোলন করলো, বিদ্রোহ ঘোষণা করলো, হয়নি? যে এটা ঠিক 24 ঘন্টা না 10 ঘন্টা পরেই তো আগুন লেগে গেল। কোনো যোগসূত্র আছে কি? অফকোর্স देयर इज যোগসূত্র। আপনি যদি দেখেন, আমি আপনাকে দুইটা এক্সাম্পল দিই। বিডিআর এর ঘটনা দিয়ে এই ফ্যাসিস্ট রিজিম বুঝিয়ে দেয় আমলাদেরকে, সেনাবাহিনীকে এবং সবাইকে, তোমরা যদি ঘাপলা করো এই পরিণত হবে। এবং এরপর থেকেই কিন্তু আস্তে আস্তে ইনস্টিটিউশনগুলি নষ্ট হয়। 2-3টা আমরা নির্বাচন দেখি, নির্বাচনগুলিতে মকারি হয় এবং গুম খুন হয় এবং আয়নাঘর হয় এবং মানুষের আপনার যে বাক স্বাধীনতা, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট হয়, আপনারা টিভিতে কথা বলতে পারতেন না, প্রশ্ন করতে পারতেন না, এগুলি তো হয়নি? এবং এই হওয়ার পরে এই আজকে দেখেন 16-17 বছর আওয়ামী লীগ শাসন করেছে। এর মধ্যে পলিটিক্যাল দলগুলি অনেক স্কোপ পেয়েছিল, অনেক ইস্যু ছিল আন্দোলন করে সরকারকে ফেলে দেয়া, কিন্তু কেউ করতে পারেনি। কেন করতে পারেনি? বিকজ জনসম্পৃক্ততা হয়তো
ওরা প্রকাশ করতে পারে নাই। আমাদেরকে বুঝতে হবে যে জুলাই রেভলিউশনে ছাত্ররা কেন পারলো। ছাত্ররা পারলো সিম্পল, আমি অত কমপ্লেক্স ভাবে ভাবি না। আমার ছেলে যখন আন্দোলনে গেছে, আমি আমার ছেলেকে প্রোটেক্ট করার জন্য ওর সাথে গিয়েছি, বিকজ আমি তো ওকে থামাতে পারি না। গিয়ে দেখি যে এটা স্বৈরাচারের চরম একটা এক্সট্রিমিয়াতে, তো আমরা এসছি, গুলি খেয়েছে ছাত্ররা, মারা গেছে 2000, 22,000 আহত হয়েছে। এবং 3 তারিখে ঘটনাটা কিন্তু ফাইনাল হয়ে যায়, যখন জেনারেল ওয়াকার আমাদের সেনাপ্রধান, উনি যখন ভিটিসির মাধ্যমে, ভিডিও টেলিকনফারেন্সিং এর মাধ্যমে প্রত্যেকটা গ্যারিসনে, প্রত্যেকটা ডিভিশনে সৈনিকদের সাথে, অফিসারদের সাথে কথা বলে, তখন স্পষ্ট করে সবাই বলে আমরা গুলি চালাবো না, অ্যান্ড দ্যাটস ইট। এরপরে সরকার ওই দিনই পালিয়ে যায়, কিন্তু মানে 5 তারিখে পালায়, বাট 3 তারিখেই কিন্তু সরকারের ইয়াটা শেষ। আপনি দেখেন বিডিআর এর বিচারের কথা আপনি আমাকে বলতেছেন, আমি বলি আয়নাঘর আর বায়নাঘর, মানে অন্যভাবে নিয়েন না। কিছু হলে আমি শাহবাগে গিয়ে রাস্তা বন্ধ করে দিই, বিকজ ফ্রিডম অফ স্পিচ, ইউ ক্যান টক, আর আমরা এটাকে বিশৃঙ্খলা একটা জিনিস ভাবে নিয়ে গেছি। বিডিআর এর আমি একজন রিটায়ার্ড আর্মি অফিসার হিসেবে আমি চাই বিডিআর এর বিচারটা প্রপারলি হোক। আপনি একজন সাবেক সেনা কর্মকর্তা, আপনার কাছ থেকে একটু বুঝতে চাই, বিডিআর বিদ্রোহ না পিলখানা হত্যাকাণ্ড আমাদের সীমান্তরক্ষী বাহিনীকে দুর্বল করে মূল বেনিফিশিয়ারি কারা হতে পারে? আপনি বলেন তো কারা হতে পারে? আমি আপনার কাছে প্রশ্ন করছি। ইটস ইওর নেইবারস, ইটস ইওর নেইবারস। আপনারা কেন রৌমারী পাদুয়ার ঘটনা বলেন না মিডিয়াতে? 8 জন বিডিআর এর সোলজার একটা ব্যাটালিয়ন 802 জনের এগেইনস্টে ফাইট করে, অন রেকর্ড আছে 17টা লাশ, বিবিসি বাংলা আছে 23টা লাশ, অন রেকর্ড কিন্তু মানে অফ দি রেকর্ড ইজ 100+। এবং গভর্নমেন্ট ওখান থেকে বলা হয়েছিল যে এত লাশ যাতে না দেখায়, কারণ কারগিলেও এত ক্যাজুয়ালিটি হয় নাই ভাই। এবং এরপরে ওদের একজন সামরিক উপদেষ্টা ওদের সংসদে বলে উইল সি বাংলাদেশ, এন্ড দে হ্যাভ সিন বাংলাদেশ, দে হ্যাভ সিন বাংলাদেশ। আপনারা অবগত নাই যে ওখানে প্লেন 10 মিনিট লেট ছিল? আপনারা অবগত নাই যে ওখানে অন্য পোশাকের লোক ছিল? আমার সৈনিক তো আমার বুকে গুলি করবে না, পিঠে গুলি করবে না, কারণ আমার সৈনিককে তো আমি ট্রেন করি না পিঠে গুলি করতে। আপনি যদি আমার শত্রু হন, আপনার পায়ে গুলি করব, বুকে গুলি করব, মাথায় গুলি করব। আপনি তো বাংলাদেশি, আমি তো বাংলাদেশি। বিডিআর এর সৈনিকরা কেমনে পিছে গুলি করে? দে আর নট কাভার্ড। আমরা তো এই শিক্ষা দেই না এদেরকে। আপনারা আজকে এখানে বসে কথা বলেন, কিছু মনে করবেন না। যখন শান্তি বাহিনী ছিল হিল ট্র্যাক্সে, আমার সৈনিকদেরকে আমার অফিসাররা মোটিভেট করতাম আমরা, যে দেখ সৈনিকদেরকে আমরা তুই করে বললে ওরা ভাবে যে আমরা ওদের বেশি ভালোবাসি। আমাদের সম্পর্কটা এরকম। দেখ এখানে বর্ডারে আছে, গুলি হচ্ছে, তোরা যদি তোদের লাস্ট গুলিটা পর্যন্ত তোর মা, তোর স্ত্রী, তোর বোন নিরাপদ, ধর্ষিত হবে না, তোর বাবা নিরাপদ, বাংলাদেশ শান্তিতে ঘুমাচ্ছে, এই মোটিভেশন। আপনি আর এই ভাই তো গুলির সামনে যাবেন না। আমি এক কথা কতবার বলবো, বিকজ ইউ নো গুলির সামনে গেলে মরে যাবেন। আমার সৈনিক আমরা যাই কিভাবে? আমরা তখন শান্তি বাহিনীর ইয়াতে আপনাদের মিডিয়াতে আসতো না, শান্তি বাহিনীর গুলিতে আমাদের অফিসার মারা যায়, সৈনিক মারা যায়, ম্যালেরিয়া হয়ে মারা যায়, কিন্তু আমাদের তো কোনো ক্রিপিং ছিল না। উই ওয়ার প্রাউড, উই আর স্টিল প্রাউড। তা ওই বিডিআর এর সৈনিক, আমার বিডিআর এত ভালো কেন? বিকজ ইট ইজ কমান্ডেড বাই আর্মি অফিসার্স। বাংলাদেশের অভ্যন্তরে কাঁটাতারের বেড়া নিয়ে সীমান্তে এক ধরনের উত্তেজনা দেখছে এবং মুখোমুখি অবস্থানে বিজিবি, বিএসএফ। এই পদক্ষেপের পেছনে কি কারণ থাকতে পারে বলে আপনি মনে করেন? প্রশ্নটি আপনার কাছে রেখে যাচ্ছি। পরবর্তী অংশে আবারও যুক্ত হচ্ছে। ধন্যবাদ জানাচ্ছি এ পর্যায়ে জনাব হাসানাত আলী। আমরা যখনই গণতন্ত্রে কিংবা রাজনীতিতে সুবাতাস বইতে দেখি, তখনই অন্য একটা সংকট এসে আমাদের উপর ভর করে। নির্বাচন সংস্কার নিয়ে যখন নানামুখী বিতর্ক আমরা দেখছি, এখানে নতুন নতুন অনুষঙ্গ যুক্ত হয়েছে। স্থানীয় সরকার নির্বাচন আগে হবে না জাতীয় সংসদ নির্বাচন আগে হবে? সমাধান কোন পথে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার বিজ্ঞ সহ আলোচককে। দেখেন, সমাধান তো আমাদের কি করতে হবে? সংকট পতিত সরকার তৈরি করে গেছে। এই সংকট সমাধানে 2024-এর যে বিপ্লব আমরা যেটাকে বলি, দ্বিতীয় স্বাধীনতা যেটা সরকার বলে, সেই স্বাধীনতার মূল চেতনায় ছিল গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করা। এবং তাদের মূল কথাটা ছিল দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন,
মেধাবীদের বাংলাদেশ তৈরি করা। সেটি যদি করতে চান তাহলে এই চেতনাকে লালন করে ধারণ করে আগামী দিনে বাংলাদেশকে পরিচালনা করার জন্য যে যে সংস্কারগুলো দরকার সেই সংস্কারগুলো আগে করা দরকার। তারপরে ডিবেটটা পরে হবে যে সেটা কি জাতীয় সংসদ নির্বাচন হবে নাকি আগে স্থানীয় সরকার নির্বাচন হবে। মোটা দাগে যদি জনগণের মালিকানা জনগণকে ফিরে দিতে চান, জয়ী আমরা যে 18টি বৎসর বা 16টি বৎসর আমরা কথা বললাম, যুদ্ধ করলাম, আমার সন্তানরা রক্ত দিল, জীবন দিল, এখনো আমি বিটিভি ভবনে কিছুক্ষণ আগে টকশো করে আসলাম, সেখানে এখনো পোড়া গন্ধ পেলাম বাতাসে। আমি রাস্তায় আমি দেখছিলাম বা গন্ধ পাচ্ছিলাম যে এই জায়গায় তো আমাদের সন্তানদেরকে গুলি করে হত্যা করা হয়েছে, পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। তো সেই বাংলাদেশে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যদি এই ছোট্ট বিষয়টা নিয়ে আমরা বিতর্ক করি, তার চেয়ে বড় কথা হলো যে সংবিধানের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়া সম্ভব নয়, যে সংবিধানের অধীনে সবার জন্য লেভেল প্লেইং তৈরি নিশ্চিত করা সম্ভব নয়, সেই সাংবিধানিক সংস্কারটুকু আপনার দরকার। যদি আপনি জনগণের সরকার প্রতিষ্ঠা করেন সেটা আগে করেন, দ্রুত করেন। 2 নম্বর যেটা হলো আপনি কাকে দিয়ে নির্বাচন করবেন। যে পুলিশ বাহিনীকে গত সরকার দানবে পরিণত করেছিল, খুনিতে পরিণত করেছিল, হত্যাকারীতে পরিণত করেছিল, যাদের হাতে আমার সন্তানরা নিরাপদ ছিল না, আমার মা ভাই বোন নিরাপদ ছিল না, যাদের হাতে ইলিয়াস আলী গুম হয়ে যায়, চৌধুরী আলম গুম হয়ে যায়, অনেক সন্তান মা হারায়, অনেক স্ত্রী তার স্বামী হারায়, সেই পুলিশ বাহিনীকে আপনি জনগণের সেবকে তৈরি করবেন না? করতে হবে, সংস্কার দরকার। আপনি ভোট পরে করেন, একটু পরে করেন, তারপর আপনি এই যে আমাদের যে প্রশাসনিক যে সংস্কারের কথা, যে কথাটা ভাই বলছিলেন যে সচিবালয়ে আপনি বিদ্রোহ করছেন, গত 18 বছর যারা একটি কথা বললেন না কোনো অনিয়মের বিরুদ্ধে, আজকে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আপনি শাহবাগের মোড়ে বসেন, সংসদে বসেন, এখানে বসেন, সেখানে বসেন। কোথায় ছিলেন 18 বছর যখন আমার সন্তানকে গুলি করা হলো? 3 তারিখে, 1 তারিখে, 2 তারিখে, 4 তারিখে, 5 তারিখে? কই, তাদেরকে তো কথা বলতে দেখিনি। তাদেরকে একটা একটা করে ধরতে হবে, একটা একটা করে খুঁজে বের করতে হবে। এরা ষড়যন্ত্রকারী, এরা এখনো প্রশাসনের মধ্যে বসে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, এদেশের গণতন্ত্রকে হত্যা করার ষড়যন্ত্রকারী হিসেবে কাজ করছে। তাদের কয়জনকে আমরা শাস্তি দিতে পেরেছি? যারা গত 18টি বছর আমার ব্যাংকিং সেক্টরকে লুট করেছে, ধ্বংস করেছে, নির্বাচনী ব্যবস্থাকে পঙ্গু করেছে, আমার প্রশাসন থেকে মেধাবী মানুষদেরকে সরিয়ে দিয়ে মেধাহীন প্রশাসন তৈরি করা হয়েছে। কয়জন মানুষকে আমরা আইনের আওতায় আনতে পেরেছি? কয়জন মানুষকে আপনারা সরিয়ে দিতে পেরেছি? আপনি ভোটের চিন্তা করছেন, কাদেরকে নিয়ে ভোট করবেন? এই সুষ্ঠু নির্বাচন যদি করতে হয় প্রশাসনিক সংস্কারটা খুবই জরুরি। মাহফুজ আলম বলেছে, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, পুলিশ তো আর বাতিল করতে পারি না, সংস্কার করতে পারি। সংস্কার করাটা কতটা চ্যালেঞ্জ? দেখেন, সংস্কার করা তো নিঃসন্দেহে চ্যালেঞ্জ না হলে 5 মাস চলছে এই সরকারের, কেন এখনো পুলিশ কথা শোনে না? কেন এখনো পুলিশ কাজ করে না? কেন এখনো আমাদের এই 5 মাসের আপনি এতটা সময় চলে গেল কেন করছে না? সেটি চিহ্নিত করা বোধহয় খুব বেশি কাজ নয়। হ্যাঁ, আমাদেরকে এই পুলিশ দিয়েই আইন শৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণ করতে হবে। তার জন্য তো আমরা বাইরে থেকে পুলিশ নিয়ে আসলাম, যারা রিটায়ারমেন্টে চলে গেছে তাদেরকে নিয়ে আসলাম। কেন? নিয়ন্ত্রণটা প্রতিষ্ঠিত করার জন্য, তার জন্য জনগণের কাজ করে সেটি নিশ্চিত করার জন্য। এখনো যখন আমরা শুনি যে যশোরে একজন ওসি আয়নাঘর তৈরি করে, যখন আয়নাঘর তৈরি করে, এদের শুধুমাত্র এক জায়গায় থেকে পতিত সরকারের মতো এক জায়গায় থেকে আরেক জায়গায় ট্রান্সফার করা বা উইথড্র করে পুলিশ লাইনে দেওয়া, এটাই কি শাস্তি? তাদের তো দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এখনো ব্যাংকে লোন স্যাংশন হয় রাতের অন্ধকারে, ইসলামী ব্যাংকে গত কয়েকদিন আগে আমি দেখলাম, ও শাস্তির আওতায় কি এসেছে তারা? এখনো যদি আমরা সেই পতিত সরকারের দোসরদেরকে সরাতে না পারি, আমরা কি করে নির্বাচন করব? সেটা ইউনিয়ন পরিষদই হোক, সেটা জাতীয় সংসদ নির্বাচনই হোক, ওই বিতর্কে না। সেখানে আসলে রাজনৈতিক দলগুলি কোন বাস্তবতায় দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন চাইছে? যেই প্রশাসন নিশিরাতের ভোটের কষিলোভ, যেই প্রশাসন আমিরাবি নির্বাচনের কষিলোভ, সেই প্রশাসনের সংস্কার ছাড়া আদৌ গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত আমরা করতে পারব? আমি মোটা দাগে শুধু আপনাকে বলি যে এত বেশি সংস্কার অন্তর্বর্তীকালীন সরকার হাত দিলে কোনোটাই কিন্তু সুষ্ঠুভাবে করা সম্ভব হবে না। আমি শুধু বলতে চাই, সংকটের জায়গা কোথায় ছিল? একটা সুষ্ঠু নির্বাচন করা। সংকটের জায়গা ছিল যে সবার কাছে গ্রহণযোগ্য, ক্রেডিবল এবং সবার অংশগ্রহণের মধ্য দিয়ে এটি পার্টিসিপেটরি নির্বাচন করা, বিশ্বাসযোগ্য নির্বাচন করা। সেই নির্বাচনের জন্য মোটা দাগে যদি আপনি 4টি জায়গায় সংস্কার করতে পারেন। আর একটি কথা আছে, যে কথা বলছিলাম, নির্বাচন কমিশন, নপুংসক নির্বাচন কমিশন পরিণত করা হয়ে গেছে। যে নির্বাচন কমিশন নিজে পত্র লেখে, স্পিকারের কাছে পত্র লেখে তাদের অর্জিত ক্ষমতা, সেই ক্ষমতাকে হ্রাস করেছে। সেই নির্বাচন কমিশনকে সক্ষমতার জায়গায় নিয়ে গিয়ে যদি একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতা হস্তান্তর করতে পারেন দ্রুত সময়ের, একটা গ্রহণযোগ্য সময়ের মধ্যে, তাহলে সেটাই তো মঙ্গলজনক। আপনি লিঙ্গার করবেন, এই যে বিডিআর, এই যে আজকে যে ব্যারিকেড ভেঙ্গে রাজপথে বিডিআরের সদস্যরা আসলো, কমিশন করার পরও যেটা আলোচনা হচ্ছিল, এরকম সংকট নিত্য নতুন বাড়তে থাকবে, এরকম সংকট আরো নতুন করে আসবে। তার চেয়ে বেটার
এবং অনেক গ্রহণযোগ্য যে আপনি একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করার জন্য মোটা দাগে এই আইন শৃঙ্খলা বাহিনীর সংস্কার, প্রশাসনিক সংস্কার, আপনি নির্বাচন কমিশনের সংস্কার এবং সাংবিধানিক যে সংস্কারটুকু, এই 4টি সংস্কার করে যদি আপনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যে ইঙ্গিতটা দিয়েছেন যে 2025-এর শেষে বা 2026-এর জানুয়ারিতে সেনাপ্রধান যে কথাটি বলেছেন তার কাছে এন্ডোর্স করেছেন, সেই সময়ের মধ্যে যদি কি সুষ্ঠু নির্বাচন করে যদি একটি সরকারের হাতে রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব আমরা পরিচালনা করতে পারি, তাহলে সেই সরকার মূল কাজটিই হবে এই 24-এর গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে লালন করে আগামী দিনে যাওয়া। যদি তা না যায় জুই, এই নিকট অতীত বলছে যে একজন প্রধানমন্ত্রী জনরোষে পড়ে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন, জীবন রক্ষা করেছেন, সমস্ত তার পাইক পিয়াদা সহ আর একজন নেত্রীকে রাজনৈতিকভাবে হত্যা করার জন্য এবং মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার জন্য সাজানো মামলায় শাস্তি দিয়ে আপনি কারান্তরীণ করেছিলেন। তিনি জনতুষ্টিতে, জননন্দিত হয়ে, জনসমাদৃত হয়ে তিনি চিকিৎসার জন্য রাজকীয়ভাবে তিনি বিদেশের চিকিৎসা গ্রহণ করতে যাচ্ছেন। যে সরকারি ক্ষমতায় আসুক না কেন, এটিই 24-এর চেতনা, এটিই 24-এর ধারণ আস্থা, এটিই 24-এর বিশ্বাস। সেই বিশ্বাস যদি কেউ ধারণ না করে, আমার সন্তানরা রাজপথে আছে। জুই, আমরা আমাদের কথা বন্ধ করব না, আমরা কথা বলবো অন্যায়ের বিপক্ষে, আমরা কথা বলবো বৈষম্যহীন বাংলাদেশের পক্ষে, আমরা কথা বলবো মেধাবীদের বাংলাদেশ তৈরি করার পক্ষে, ওনারা কথা বলবেন। অতএব সহজ হবে না গণতন্ত্রকে ভবিষ্যতে পদদলিত করার। সুখের কথা হলো কিন্তু যে ঐক্যবদ্ধ শক্তিতে আমরা গণঅভ্যুত্থানের মতো বিশাল একটা অর্জন আমরা দেখলাম যে হলো বাংলাদেশের জন্য, মাত্র 5 মাসের ব্যবধানে সেই ঐক্যের শক্তিটা আমরা কেন নষ্ট করে না? আমি মনে করি না যে ঐক্যের শক্তিটা নষ্ট হয়ে গেছে, কারণ এখনো কিন্তু প্রত্যেকটি রাজনৈতিক দল এবং আমার ছাত্র বন্ধুরা এই সংস্কারের মধ্য দিয়ে একটি সুষ্ঠু নির্বাচন তারা কিন্তু এখন পর্যন্ত চায়। ছোটখাটো আমি তো বললাম আগে, সংস্কার চায় না এরকম একটি লোক খুঁজে পাবেন না। নির্বাচন আগে হবে না পরে হবে, তার চেয়ে আমার কথা হলো যে আগে আপনি এই 4টি মোটা দাগে সংস্কার করবেন, কতদিন সময় নেবেন? ভোটের ডেডলাইন কত? ডেডলাইন দেন না কেন? দেওয়ার পরে যে আপনি রাজনৈতিক সমঝোতার কথা বলছেন, আলোচনায় বসতে সমঝোতা হবে। আমরা গত 15টি বছর বলেছি, আপনার টেবিলে বলেছি যে রাজনৈতিক সংকট সমাধান করতে হবে আলোচনার টেবিলে। এখন তো আলোচনার পথটা ওপেন এবং যে কোনো সময় আমরা বসতে পারি। অন্তর্বর্তীকালীন সরকার, ওনাদের কোনো রাজনৈতিক কোনো উচ্চাভিলাষ নাই, ওনারা ক্ষমতায় যাবেন না, ওনারা নির্বাচনে দাঁড়াবেন না, ওনারা কোনো পার্টিজান কিছু করেন না। তাহলে এই জায়গায় সমঝোতা হবে না এমনটা আমি মনে করছি না, বরং দ্রুত সময়ের মধ্যে জানুয়ারির মধ্যে বিতর্ক আমরা যেটি দেখছি যে সংস্কার কার অধীনে হবে, অন্তর্বর্তী সরকারের অধীনে নাকি নির্বাচিত সরকারের অধীনে, সেই বিতর্কের অবসান কিভাবে হবে এই প্রশ্নটি আপনার কাছে রেখে যাচ্ছে। একটা বিরতি শুরু হয়েছে। দর্শক, দেশ সম্প্রতিকের এই পর্যায়ে একটা বিরতি দিচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, দেখছেন দেশ সাম্প্রতিক, নিবেদন করছে RIL অ্যাঙ্গেল চ্যানেল ও স্কোয়ার বার। ফিরছি আলোচনায়। অধ্যাপক ডক্টর মাহমুদ হাসানাত আলী, যে আলোচনায় আমরা ছিলাম, একদিকে সরকার যেমনটি বলছে জাতীয় নির্বাচনের তারিখ সংস্কার সাপেক্ষে নির্ধারিত হবে, অন্যদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন নির্বাচিত সরকার ছাড়া সংস্কারকে লেজিটিমেসি দিতে পারবো না। এই বিতর্কের অবসান কিভাবে হবে? না, দেখেন, আমাদের এই বিতর্কের অবসান যেটা হলো যে সংস্কার অন্তর্বর্তীকালীন সরকারই করবে, কিন্তু এটাকে আইনগত বৈধতা দেবে কিন্তু নির্বাচিত সরকার। এই অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কারগুলো করবে সেটি যদি পরবর্তী নির্বাচিত সংস্কার যদি এটার বৈধতা না দেয়, তাহলে সেই সংস্কার কিন্তু অর্থহীন হয়ে যাবে। তো অতএব এক্ষেত্রে বিএনপি যেটা বলার চেষ্টা করছে, যেটা যৌক্তিক সময়ের মধ্যে একটি সুষ্ঠু, ক্রেডিবল, বিশ্বাসযোগ্য নির্বাচন করার জন্য যে যে সংস্কারগুলো করা দরকার সেই সংস্কারগুলো করার ক্ষেত্রে বিএনপির কোনো আপত্তি আছে বলে আমি অন্তত কখনো শুনিনি। তবে তারা চায় একটা রোড ম্যাপ। এটা আমিও জানতে চাই, আপনিও জানতে চান, দেশের মানুষ জানতে চায় যে আসলে আমরা এই সংস্কারের মধ্য দিয়ে কবে নাগাদ একটি সংসদ পাবো বা একটি পার্লামেন্ট পাবো, যে পার্লামেন্টে এই যে অন্তর্বর্তীকালীন সরকার যে সমস্ত সংস্কারগুলো খুবই প্রয়োজনীয় এবং যৌক্তিক সংস্কার, যেগুলো না হলে একটি সুষ্ঠু পার্লামেন্ট করা সম্ভব নয়, একটি গণতান্ত্রিক পার্লামেন্ট করা সম্ভব নয়, একটি বিশ্বাসযোগ্য পার্লামেন্ট করা সম্ভব নয়, সেই সময়টুকু যদি সরকার সবার সাথে আলোচনা করে, যে স্টেক হোল্ডার, রাজনৈতিক দল, সুশীল সমাজ, আমাদের ছাত্র বন্ধুরা, সাংবাদিকরা, সবার সাথে বসে, যেটা অন্তর্বর্তীকালীন সরকার বারবার বলছেন যে এই সংস্কার প্রস্তাব প্রতিবেদনগুলো পাওয়ার পরে সবার সাথে বসে একটা ঐক্যমত্যের ভিত্তিতে একটি ঘোষণা করা হবে, সেই জিনিসটা যদি অন্তর্বর্তীকালীন সরকার যদি একটু দ্রুত সময়ের মধ্যে করে বা একটু যৌক্তিক সময়ের মধ্যে করে, গ্রহণযোগ্য সময়ের মধ্যে করে, তাহলে বোধহয় এই সংকটের যে জায়গা তৈরি হয়েছে এই সংকটটা অচিরেই দূরীভূত হয়ে যাবে। কারণ অন্তর্বর্তী সরকারও চায় নির্বাচন
এবং রাজনৈতিক দলগুলো তারাও চায় নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকারকে প্রতিষ্ঠিত করতে। উদ্দেশ্য যেহেতু এক, লক্ষ্য যেহেতু এক, তখন সমস্যা যে জায়গায় তৈরি হয়েছে সময়সূচি নিয়ে, একটা স্কেডিউল নিয়ে, একটা টোটাল একটা প্রোগ্রামের একটা ডেডলাইন নিয়ে যে কবে কোনটা হবে, আপনি কতদিনে সংস্কার করবেন, কতদিনে কোনটা করবেন, কবে আপনি তফসিল ঘোষণা করবেন, কবে ভোট করবেন, কবে আপনি ক্ষমতা হস্তান্তর করবেন। এই ধরনের যদি একটি ঘোষণা যদি সরকারের পক্ষ থেকে রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে, আমি ছাত্রবন্ধু যারা 24-এর যারা মেইন কারিগর সৈনিক, লড়াকু সৈনিক, তাদের মতামতকে এক জায়গায় করে আপনাকে কিন্তু করতেই হবে। যদি না হয়, আমি যে কথাটা বলছিলাম, সচিবালয়ে আগুন, আইন শৃঙ্খলা বাহিনী এখনো যথেষ্টভাবে অ্যাক্টিভ নয়, প্রশাসনে এখনো বিদ্রোহ করার মতো ঘোষণা আসে, এই নিত্য নতুন উৎকট সংকট ঢাকার রাজপথে লেগেই আছে, যারা 18 বছর কোনো কথা বলেনি, কোনো দাবি করেনি। অতএব এই সংকট বাড়তে দেওয়া কারোই উচিত হবে না, কারণ এই 24 যদি ব্যর্থ হয়, এই 24 যদি অসফল হয়, গণতন্ত্র কিন্তু অসফল হবে। সেটি হতে দেওয়া যাবে না, হওয়া উচিত নয়। সেই জায়গা থেকে রাজনৈতিক দলগুলো যে সমস্ত কথাগুলো বলছে, বিভ্রান্তি তৈরি হয়, এরকম কথা যেন কেউ না বলে। এবং অন্তর্বর্তীকালীন সরকার তারাও কিন্তু বুঝতে হবে যে জনগণ কতদিন, কত মাস, কত সময় অপেক্ষা করবে, সেটিকে অ্যাসেস করে বা রাজনৈতিক দলের সাথে কথা বলে একটা যদি রোড ম্যাপ ঘোষণা করা যায়। আমি বলছি না কালকে নির্বাচন দিতে হবে, আমি বলছি না সব সংস্কার করে ফেলে দিতে হবে। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, সংস্কার কিন্তু স্ট্যাটিক বা একবার স্থির কোনো বস্তু নয়, এটি চলমান প্রক্রিয়া। সময়ের প্রেক্ষাপটে 53 বছরের বাংলাদেশে আজকে আমরা সংস্কারের কথা বলছি ম্যাসিভ আকারে। 10 বছর পরে এই সংস্কার দিয়ে দেশ পরিচালিত হবে এমনটি ভাবার কোনো কারণ নেই, এটা কিন্তু চলমান। সংস্কারের উদ্যোগ আমাদের দেশে নতুন কিছু না। বিগত সময় আমরা দেখেছি যে সংস্কারের অনেক উদ্যোগ নেওয়া হয়েছে, যেটি নির্বাচিত সরকার এসে সেই সংস্কারের প্রস্তাবনাগুলো নাকচ করেছে। না, এখন আমি কিন্তু আগেই বলেছি, সেই সুযোগটা বাংলাদেশে পথরুদ্ধ হয়ে গেছে। কারণ যদি আপনি সুষ্ঠু ভোটের একটি পরিবেশ যদি আপনি তৈরি করতে পারেন সংস্কারের মধ্য দিয়ে, যেটা আমরা চাই, জনগণ চাই, রাজনৈতিক দল চাই, যে কোনো নির্বাচিত সরকার যেন ক্ষমতায় থেকে একটি নির্বাচন করতেও না পারে, জনগণ যেন তাদের নেতা নির্বাচন করতে পারে, সেই মোটা দাগে একটি কাজ আপনি করেন, বিষয়টা একটু সমাধানের পথেই আমাদের হাঁটতে হবে। এবং এই একটি কাজ যদি আপনি করেন, তাহলে কিন্তু কাউরো স্বৈরাচারী বা ফ্যাসিস্ট হওয়ার কোনো সুযোগ থাকবে না, চিরতরে বন্ধ হয়ে যাবে। ধন্যবাদ জানাচ্ছি জনাব আহমেদ ফেরদৌস। আমরা যেমনটি জানি যে গণঅভ্যুত্থানের পর প্রশাসনে ব্যাপক রদবদল হয়েছে এবং শোনা যাচ্ছে অন্তর্বর্তী সরকারি প্রশাসনে আবারও ব্যাপক রদবদল হতে যাচ্ছে। প্রশাসনে গতিশীলতা ফিরবে কি? কখনোই ফিরবে না। কেন ফিরবে না? দেখেন, প্রশাসনে যারা সারফেসড, যারা চিহ্নিত আমলারা, যারা নাকি এই রেজিমকে সাপোর্ট করেছে, এই রেজিমের বিভিন্ন আইন করেছে, এই রেজিমে ফ্যাসিস্ট রেজিমকে শক্ত খুঁটিতে বসার পলিসি দিয়েছে, নির্বাচন করার পলিসি দিয়েছে, এত সুন্দর নির্বাচন করার পলিসি দিয়েছে যে এটা এক্সপোর্ট করা যেতে পারে, ভারত করতে পারে, মায়ানমার করতে পারে। কি দরকার ভাই এত টাকা খরচ করা? আমি আমার মৃত বাবা মাকে দেখতে যাই বলে নির্বাচনে ভোট দিতে যাই, গিয়ে দেখি বাবা মা আসে না, ভোটটা হয়ে গেছে। দিস ইজ টোটালি রেপিং দি ইলেকশন সিস্টেম, নাম্বার 1। নাম্বার 2, প্রশাসনে সংস্কার বদল হলে কি এতগুলি আজ পর্যন্ত 72-74টা বিভিন্ন এই সরকার আসার পরে আনসার বিদ্রোহ হয়েছে, সচিবালয়ে রিসেন্টলি আমলাদের বিদ্রোহ হয়েছে। এই আমলাদের এত বড় সাহস হয় কিভাবে? এরা তো প্রজাতন্ত্রের কর্মচারী। আমরা সামরিক আমলা, আমরা বলতে আমরা ওনার চাকর এবং গর্বিত চাকর, ওনার ট্যাক্সের টাকা আমার চলে, আর আমি কেমনে রাজা হয়ে বসবো? আপনি কিভাবে জনতার মঞ্চে হয়? কেন বিচার হয় না জনতার মঞ্চের? কেন আপনারা বলেন না জনতার মঞ্চের মহিউদ্দিন খান আলমগীর, উনি একজন আমলা ছিলেন, বয়স্ক মানুষ, মানে বিনয়ের সাথে বলছি, উনি তো এই পথটা দেখিয়ে গেছে। আর এত বছর ধরে আমরা চুপ করে থাকবো? তারপরে ওনাকে দেয়া হলো কি ফার্মার্স ব্যাংক, আল্লাহর রহমতের টাকা খায়া শেষ, এখন এটা দিয়েছে কি ব্যাংক? পদ্মা ব্যাংক। তারপরে ব্যাংকগুলির মাশাআল্লাহ এসালম আর সামিট মিলে, দরবেশ বাবারা মিলে ব্যাংকের, আমার অ্যাকাউন্ট ফার্স্ট সিকিউরিটি ব্যাংকে, ব্যাংক ম্যানেজারকে তেল মারতে হয় 5000 টাকার উপরে টাকা দিতে। ভাই, এইগুলি করেন না কেন? এই আমলাদেরকে ধরেন না কেন? ওরা কি এত শক্তিশালী? এতগুলি ছাত্র মূল্য এখন আবার ঘুটুঘুটু করতেছে এরা, ষড়যন্ত্র, ঘুটুঘুটু ষড়যন্ত্র কিভাবে করে ওরা? আর আপনারা
কথায় কথায় সেনাবাহিনীকে নিয়ে মেলাইন করেন। ভাই, এই সেনাবাহিনী তো 1990 সনে এরশাদের এগেইনস্টে রিভল্ট করেছিল, করেনি ভাই? 2024-এ করেনি? আমরা তো আপনাকে গুলি করার জন্য প্রস্তুত না। আপনারা কেন এগুলি বলেন না? কেন আন্দোলনে হুমকি দেয় এই যে প্রশাসনের কর্মকর্তা, তার ঠিক 10 ঘন্টার মধ্যে? স্বৈরাচারের নেক্সাসে থাকা সেই অলিগার্করা কার শক্তিতে এখনো এতটা বলিয়ান? আমি সে বিষয়ে উত্তর দেব। আবারও বিরতির সময় হয়েছে। না, ওই শক্তিটা একটু বলে নেই। জি, আমি আবারও বিরতির সময় হয়েছে, বিরতি থেকে ফিরছি। দর্শক, দেশ সম্প্রতিকে রিপোর্ট আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছি RIL অ্যাঙ্গেল, চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আবারও ফিরছি আলোচনায়। জনাব আহমেদ ফেরদৌস, যে আলোচনায় আমরা ছিলাম যে স্বৈরাচারের দোসররা কার শক্তিতে এখনো এতটা বলিয়ান, তারা কিভাবে আসলে ষড়যন্ত্র করে যাচ্ছে একের পর এক? ওদের ভিতরে তো বিভিন্ন স্তরে, 5-6টা স্তরে এখনো তো স্বৈরাচারের দোসররা আনএক্সপোজড, আনসারফেস রয়ে গেছে। ওরা সরকারকে মুখে মুখে স্যার 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 বলছে, করছে, কাজের সময় উল্টাপাল্টা করছে, যাতে জনগণ উত্তেজিত হয়, জনরোষ তৈরি হয়, এবং নিজেদের স্বার্থে যখন লাগে তখন কিন্তু ওরা সব এক। সেটা আওয়ামী লীগের আমলা বলেন, বিএনপির আমলা বলেন, জাতীয় পার্টির আমলা বলেন। দ্যাট ইজ দি রিয়ালিটি, নাম্বার 1। আরেকটা জিনিস আপনি দেখেন, 1980-র দশকের পর থেকে বড় বড় সুপার পাওয়ারগুলি কিন্তু আর্মিকে দিয়ে দেশে নিয়ন্ত্রণ রাখে না। দে প্রেফার দিস আমলাজ। আপনি একটা আমলাকে বিদেশে নিয়ে গিয়ে এনে একটা সুন্দর চুক্তি করে দিতে পারবেন, তার কলমের খোঁচা এত ইম্পর্টেন্ট। বাট আপনি একটা পুরো সেনাবাহিনীকে বা একটা সশস্ত্র বাহিনীকে দিয়ে করতে হলে 10 বার কথা উঠবে, একটা বাহিনী সম্পর্কে কথা উঠবে। এবং আপনার এই গত 16 বছরে যেসব চুক্তি হয়েছে, আপনি একটু খোঁজ নিয়ে দেখেন যে আমার কথা যদি মিথ্যা হয়, কিক মি আউট অফ দিস স্টুডিও, নাম্বার 1। নাম্বার 2, আপনি দেখেন, আমি বিনয়ের সাথে বলছি, আমার ছাত্রদেরকে বলছি, বাংলাদেশের মানুষকে বলছি, আপনারা যদি আমলাদের বিচার না করেন, ইউ বেটার লিভ দিস কান্ট্রি, অর মানে প্রস্তুত হন আবার রাস্তায় নামার জন্য, মার খাওয়ার জন্য। এমনভাবে ওরা করে, দেখেন, জনরোষ যখন তৈরি হয়, পুলিশ ফেল করে, তাই পুলিশকে আমরা বলি মরা কলা গাছ, যেই কলা গাছে কলাও হয় না। ওই পুলিশ কেমনে করবে যে নাকি মানুষ মেরেছে? ওই পুলিশ কেমনে করবে যে নাকি বেতনের টাকা ডিপিএস করে, লাখ লাখ টাকা ইনকাম করে? ওর তো মোরাল ইয়াতে ভেঙে গেছে, ও কিভাবে জনগণের সামনে দাঁড়াবে? এখন আপনি যদি আমাকে প্রশ্ন করেন, ফেরদৌস ভাই, পুলিশ, এই পুলিশ দিয়ে কি করবো? 2.25 লাখ পুলিশের 80% শেষ, বাদ দিয়ে দেন। বিডিআর এর রিটায়ার্ড সোলজার আছে, অফিসার আছে, আর্মি রিটায়ার্ড সোলজার অফিসার আছে, যারা স্টিল ফাইটিং ফিট। 2 বছরের জন্য ওদেরকে ডেপুটেশন আনেন, সাথে সাথে 2 বছরের জন্য নতুন পুলিশ রিক্রুট করেন। 2 বছর পরে এদেরকে বলেন, ভাই থ্যাংক ইউ ভেরি মাচ, জয় বাংলা হয়ে যাও তোমরা, এবার আসো নতুন পুলিশ দিয়ে দেশ করি। হবে না? এই সংস্কার করতে কি এত কঠিন? 5 মাস পরে ওগুলি এই আমলাদের মাথায় বুদ্ধি হয় না? আমার স্বরাষ্ট্র উপদেষ্টা স্যারের কাছে আমার বিনয়ের সাথে রিকোয়েস্ট, আসিফ নজরুল ওনার কাছে বিনয়ের সাথে রিকোয়েস্ট, আপনারা যে কথা শুনেন না, আমাদের বলার অধিকার নাই, আমার নাগরিক অধিকার নাই? এই পুলিশের আন্ডারে চকরিয়া থানায় একটা 15 বছরের মেয়েকে রেপ করার পরে 8 জনকে পুলিশ কিভাবে ছেড়ে দেয়? ছাত্রছাত্রীরা ওখানে যায়, জিজ্ঞেস করে আমাকে, ভাইয়া কি করব? আমি তো বলতে পারি না ওদেরকে থাপ্পড় মারো ওই পুলিশকে। আমার বলা উচিত ছিল ওকে চটকায় দাঁত ফেলায় দাও। আমি এটা বলি না, কারণ আমি ভদ্র মানুষ, আর ভদ্র থাকা যাচ্ছে না। আরেকটা জিনিস, আপনি আমাকে কাঁটাতারের বেড়া নিয়ে, বাংলাদেশের অভ্যন্তরে কাঁটাতারের বেড়া নিয়ে আমরা যে বিজিবি এবং বিএসএফ এর মুখোমুখি অবস্থান দেখছি, দেখেন, কাঁটাতারের বেড়াটা বাংলাদেশকে একটা প্রিজন বানিয়ে রেখেছে। ইউরোপে তো কোনো কাঁটাতারের বেড়া নেই, তো বাংলাদেশকে এত অবিশ্বাস কেন? আমার শত্রু তো ইন্ডিয়ান জনগণের সাথে নেই, উই আর গুড ফ্রেন্ডস। আমি পরশুদিন সিঙ্গাপুর থেকে, গতকাল আসলাম, সিঙ্গাপুর এক শিখ হোটেলের সাথে গল্প করছি, শিখ মালিক, আমি সে উই আর ফ্রেন্ডস, ও বলছি উই আর ফ্রেন্ডস। কিন্তু আমার সুস্পষ্ট যেই জায়গায় আপনার কাছে প্রশ্ন আহমেদ ফেরদৌস, নোম্যান্স ল্যান্ড থেকে 50 গজ ভেতরে বাংলাদেশের অভ্যন্তরে কাঁটাতারের বেড়া যে ভারত স্থাপন করতে চাইছে, আন্তর্জাতিক আইনে লঙ্ঘন কিনা? অবশ্যই লঙ্ঘন। এবং আপনারা গত 15 বছর আমাদেরকে গুলি করতে দেন নাই বিজিবিকে। বিজিবি গুলি করেছিল এক লেফটেন্যান্ট কর্নেল রাজশাহীতে, ওখানে ওকে পোস্টিং করে দেন পানিশমেন্ট।
এখন তো আমার এখানে আসলে আমি গুলি করবো, আমার নোম্যান্স ল্যান্ডের মধ্যে আসবে কিভাবে? আপনারা দেখতেছেন না নিউজ টিউজে? আপনার খোঁজ নেন, এত সাহস তো ওদের নাই, গায়ের জোরে কি দেশ দখল করে নেবে নাকি? কিন্তু আমরা যেটা করছি, দেখেন কাঁটাতারের বেড়া আপনি বলছেন, একটা খুব স্যাড স্টোরি আসে, ফেলানি হত্যার বিচার হয়েছে। আপনার বোন যদি ফেলানি হতো, আপনি বিচার না পেলে আপনার কেমন লাগতো বলেন? আপনি আমাকে উত্তর দেন, কেমন লাগতো? আর ফেলানি হত্যার বিচার চাইতে গেলে আপনাকে জামাত শিবির করে দিত, বিএনপি করে দিত, কি বলতো না বলতো, ষড়যন্ত্রকারী করে বলতো এত। আচ্ছা, আরেকটা জিনিস দেখেন, আমরা ভারতীয় গোয়েন্দা সংস্থার কথা অনেকেই বলে, রাইট বলে না? আপনাদের গোয়েন্দা সংস্থাকে এনএসআই এন্ড ডিজিএফআই। তো এই এনএসআই এন্ড ডিজিএফআই কে যদি আপনারা মিসইউজ করেন, আয়নাঘর বানান, যারা আয়নাঘর করেছে অতি উৎসাহে তাদের ফাঁসি চাই আমি যদি করে থাকি আপা, আই ওয়ান্ট মাই ডেথ। আয়নাঘর গুম খুন করে থাকি, আমি যদি করাপশন করে থাকি, আপনি আমাকে প্রমাণ দিতে পারেন, আই ওয়ান্ট মাই, আমি আর্মি হিসাবে বলছি। এবং আর্মিতে আপনি দেখেন 4 বছরের একজন ব্রিগেডিয়ারের জেল হয়েছে, আর্মি হেডকোয়ার্টারের। কর্নেলগুলির বিচার হয়েছে, কই বাইরে কি হয়েছে? আমরা তো ডিসিপ্লিন ফোর্স, আর কথায় কথায় আপনারা নাম তুলে কথা বলেন। এখন যদি এই সেনাবাহিনীকে আপনারা দুর্বল করেন, মেলাইন করেন, উই হ্যাভ নো প্রবলেম, চুপচাপ বসে পুলিশের মতো আমরাও বসে থাকবো। আমার হাত দুইটা, আপনি আমাকে 10টা কাজ দিচ্ছেন। আমরা যদি পুলিশের মতো বসে থাকি, কার লাভ হবে? যারা ষড়যন্ত্র করছে তাদের লাভ হবে। যদি চান সেটা আমাদেরকে বলেন, বা আমরা না এখন থেকে চুপচাপ, আমি হলে এখন বলতাম আমি চুপচাপ বসে, পুলিশ বসে থাকে আমিও বসে থাকবো, বাট উই আর নট পুলিশ। এন্ড আর্মিকে দিয়ে আপনি পুলিশিং করাতে পারবেন না, কারণ আর্মিকে আপনি এই পচা সমাজে রাখলে করাপ্টেড হবে আমার সোলজাররা। কারণ আপনারা করাপ্ট আমাদেরকে করেছেন, আপনারা পিডব্লিউডির কাজ আমাদেরকে দিয়ে রাস্তা বানান, রোডস এন্ড হাইওয়েজ এর কাজ। হাতিরঝিল গিয়ে দেখেন তো, হাতিরঝিল তো আর্মি বানিয়েছে, খারাপ হয়েছে? 300 ফিটের যান তো লং ড্রাইভে, খারাপ হয়েছে? এটা তো আমার করার কথা না, কিন্তু আপনারা কেন আমাকে করতেছেন এটা? আমার সংস্থাগুলি তো প্রপার যদি রিপোর্ট দেয়, গোয়েন্দা সংস্থাগুলি, দেশের জন্য তো উপকার হয়। আপনি ইন্টেলিজেন্স পান, আপনার কোনো ইন্টেলিজেন্স আছে? এদেরকে আপনারা মেলাইন করছেন কেন? হু হ্যাজ গিভেন ইউ দিস রাইট? আমি হামলি জিজ্ঞাসা করছি আপনাদের কাছে, আপনার টিভি ভাই এবং সবার কাছে, ডু উই ডিজার্ভ দিস থিং? বলেন আমাকে। আমাকে আমার গলা ব্যথা, মানে আমার এই ক্ষোভ, একটা নাগরিক হিসাবে আমার এটা অধিকার জানার। ধন্যবাদ। আমাকে যদি আপনি দোষ দেন, যারা অরিজিনাল দোষী জনতার মঞ্চের, যদি বিচার না করতে পারেন আমাদেরকে আর ডাকবেন না এখানে। ধন্যবাদ জানাচ্ছি ডক্টর মোহাম্মদ হাসানাত আলী আহমেদ। ফেরদৌসের প্রশ্নের উত্তর কি আপনার কাছে আছে কিনা? দেখেন, উনি প্রশ্ন করলেন, উত্তরটা ওনার কাছেই অনেকটা আছে, যে কেন এরকম হচ্ছে। উনি তো একটা ডিসিপ্লিন বাহিনীতে ছিলেন, এখনো সেই বাহিনীকে বিলং করেন, এবং এই বাহিনীর প্রতি সকল জাতীয় সংকটে এই বাহিনী আমাদের পাশে দাঁড়িয়েছে। এই 24-এর সংকটের সময় পুলিশ বাহিনী যেভাবে সেবাদাস হয়ে আমাদেরকে গুলি করেছে, সেনাবাহিনীর অস্ত্রের উপরে, ট্যাঙ্কারের উপরে আমার তরুণ প্রজন্মের এই সৈনিকরা, এই যোদ্ধারা লড়াই করেছে, ওনারা গুলি চালাননি। এটিই প্রমাণ করে তাদের জাতীয় সংকটের সময় তাদের যথাযথ ভূমিকা। আর উনি যে ক্ষোভের কথাগুলো বলছেন, সেই ক্ষোভটা তো আমারও। যারা এই দেশটাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেল গত 15টি বছর, আমার গণতন্ত্রকে ধ্বংস করলো, আমার 1580 জন সন্তানকে গুলি করে হত্যা করলো, আমার ব্যাংকগুলোকে লুট করলো, আমার বিদ্যুৎ সেক্টরকে তছনছ করে দিল, প্রশাসনকে ধ্বংস করে দিল, দলীয়করণ, রাজনীতি, অপরাজনীতি, এক পরিবারের 41 জন সংসদ সদস্য হলো, বাপের পৈতৃক সম্পত্তির মতো লুটে পুটে খালো, মন্ত্রীরা বিদেশে শত শত বাড়ির মালিক হলো, একজন বাংলাদেশি সিঙ্গাপুরে 10 জন ধনীর মধ্যে তার মালিক হলো। তাদের বিচার আপনি করবেন না, তাদের বিচার আপনি করবেন না, করতেই হবে। তো সেই বিচার চাওয়ার জন্য আমার ভাইয়ের যে আকুতি, সেই আকুতিতে জুই, আমারও সেই আকুতি। শিক্ষাঙ্গনকে ধ্বংস করে দেওয়া হলো একদলীয় বাকশালী কায়দায়, ছাত্রলীগের হাতে আমার মেয়েরা লাঞ্ছিত হলো, আমার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফুলপড়ি উলঙ্গ করে তার ছবি তোলা হলো, আমার ইডেন কলেজে ছাত্রীদেরকে পিটানো হলো। 3 তারিখে 4 তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওবায়দুল কাদের বললেন যে ছাত্রলীগই যথেষ্ট এগুলোকে সংশোধন করার জন্য। তারপরে আমরা কি দেখলাম? আমার কন্যা সন্তানকে মারা হচ্ছে, বেইজ্জতি করা হচ্ছে, আমার সন্তানদেরকে গুলি করে হত্যা করা হচ্ছে, বিরিয়ানি বিতরণ করা হচ্ছে রাজু ভাস্কর্যের সামনে।
যারা ছাত্রদেরকে গুলি করেছে, হত্যা করেছে, তাদের ধর্ষণের century। আপনি বিচার করবেন না? আপনাকে বিচার তো করতে হবে। এই বিচারের চাওয়া যখন কি প্রশ্নে অপরাধ? আসে তখনই আসলে শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আলোচনা হয়। আমরা যেমনটি জানি অন্তর্বর্তী সরকার শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করেছে, আর একদিন পরেই হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে মোদী সরকার। ভারত আমাদের কি বার্তা দিল? এটাই দুঃখজনক ঘটনা। ভারত তো কোনো ভালো বার্তা দিচ্ছে না, কারণ যে পতিত সরকারের প্রধানমন্ত্রী দেশ থেকে পালিয়ে গেল জনরোষে, তাকে শুধু আশ্রয় দিল না, গোটা দেশবাসী অধিকাংশ মানুষ খুশি হলো। আমরা আমাদের বাক স্বাধীনতা ফিরে পেলাম, দেশের মানুষ স্বস্তি পেল। তারা স্বপ্ন দেখছে দেশ গণতান্ত্রিক বাংলাদেশ হবে। যে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছিল শেখ হাসিনা, তাকে সেখান থেকে বাংলাদেশের বিপক্ষে উস্কানিমূলক কথা বলার সুযোগ করে দিয়েছে। এবং ভারতের যে মিডিয়াগুলো, বিশেষ করে পশ্চিমবঙ্গের মিডিয়াগুলো, কি নির্লজ্জভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয়নি, চমৎকার সাম্প্রদায়িক সম্প্রীতি বিদ্যমান, মিথ্যা, অসত্য, অপপ্রচার, খবর চড়ে উস্কানি দেওয়ার চেষ্টা করা হলো। তারা তো ভারত কখনোই বাংলাদেশের জনগণের সাথে বন্ধুত্ব করেনি, তারা বন্ধুত্ব করেছে আওয়ামী লীগের সাথে। সেখানেই হলো সংকটের জায়গা। তারা জনগণকে ভালোবাসে না, তারা বন্ধুত্ব চায় আওয়ামী লীগের সাথে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব আহমেদ ফেরদৌস আপনাকে। দর্শক, এখানেই শেষ করছি দেশ সম্প্রতিকের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।